আজকের দিনটা নন্দিনীর জীবনের সবচেয়ে খুশির দিন ছিল। ও ওর বর রিতেশের সাথে বাড়ির চৌকাঠে দাঁড়িয়েছিল। গৃহপ্রবেশের আচার পালন করা হচ্ছিল। সবিতা নন্দিনীকে বরণ করে ঘরে তুলছিল। প্রথমেশ অর্থাৎ নন্দিনীর শ্বশুর তার বড় ছেলে মনীষ আর বড় বৌমা মাধুরীর সাথে পিছনে দাঁড়িয়েছিল। গৃহপ্রবেশের পর নন্দিনী বিছানায় গিয়ে বসে পড়ে। এরপর রিতেশও ওর পাশে গিয়ে বসে। মাধুরী সকালে ঘুম থেকে ওঠার পর তার মাথা ভীষণ গরম হয়ে যায়। সব কটা ঠকবাজ, তোমার পুরো পরিবার গিরগিটির থেকেও তাড়াতাড়ি রং বদলাতে পারে। আরে কি হলো, এত রাগ করছো কেন? তুমি দেখলে না তোমার মা নন্দিনীকে কত ভালোবেসে বরণ করলো? হ্যাঁ, তোমাকেও তো ওইভাবেই বরণ করেছিল মা। এমন করে বলছো যেন তোমাকে মা লাঠি দিয়ে মেরে বরণ করেছিল। এখন তো তুমি ওদেরকেই সাপোর্ট করবে, তাই না? শ্বশুর শাশুড়ি তো দূরের কথা, আমার তো বড়ই দুমুখো সাপ। তোমার যা ভাবার তুমি ভাবো, আমাকে অফিস যেতে হবে। তোমার বকবক শোনার আমার সময় নেই। রাতে যখন সবাই খাবার খেতে বসে তখন মাধুরী ওর বরকে খেতে দেয়, তারপর শ্বশুর শাশুড়িকে খাবার দেয়, তারপর নিজেও বসে খেতে থাকে। মাধুরী, তুমি রিতেশ আর নতুন বৌমাকে খেতে দিলে না কেন? নতুন বউ যখন এনেছেন সে নিজের আর তার বরের খাবার নিজেই বানাবে। আমি এখন রিতেশের জন্য খাবার কেন বানাবো? বৌদি, তোমার আবার কি হলো? ছোট বৌমা, তুমি আমার খাবার খাও, আমি আমার জন্য আবার খাবার বানিয়ে নেব। নতুন বউ প্রথম দিনে সেই কাজ করবে, এটা ভালো দেখায় না। সবিতা তার খাবার নন্দিনীকে দিয়ে দেয় আর প্রথমেশ রিতেশকে তার খাবার দিয়ে দেয়। খাবার খেয়ে যে যা নিজের ঘরে চলে যায়। পরের দিন সকালে যখন মাধুরী রান্নাঘরে খাবার বানাচ্ছিল তখন নন্দিনীও রান্নাঘরে আসে। ও কড়াইতে দুটো ডিম ফাটিয়ে দেয় আর সেটা যখনই গ্যাসের ওপর রাখে তখনই মাধুরী ওটাকে নামিয়ে দেয়। এই গ্যাসটা আমার, এই গ্যাসে তোমাদের খাবার বানানো হবে না, বুঝেছ? তোমার বরকে বলো নতুন গ্যাস কিনে দিতে। তুমি এরকম কেন করছো দিদি? রিতেশ কি সংসারে টাকা দেয় না? এই সংসারটা কি শুধুমাত্র দাদার টাকাতেই চলে? আমার মুখে মুখে বেশি তর্ক করো না। তোমার রাগ তোমার বরকে দেখাও, আমি অন্তত সহ্য করব না। এরপর দুজনের মধ্যে খুব ঝগড়া হয়। এইসব দেখে পরিবারের বাকি লোকেরা দুশ্চিন্তায় পড়ে যায়। আজ থেকে আমার বরের টাকা শুধুমাত্র আমি নিজের কাছে রাখবো, আর কাউকে কিচ্ছু দেব না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজ থেকে রিতেশও সব টাকা আমার হাতেই দেবে, আর আমি তোমার থেকে ভালোভাবে এই সংসারটা চালাবো, দেখে নিও। হ্যাঁ হ্যাঁ, দেখে নেব, নিজেকে কি মনে করে কে জানে। অনেক ঝগড়া হবার পর রিতেশ রান্নাঘরে একটা গ্যাস সিলিন্ডার এনে রেখে দেয়। দুপুরে মাধুরী বাজারের ব্যাগটা হাতে তুলে নিয়ে বলে, আজকে তো আমি আমার বরের জন্য ওর পছন্দের মাংস রান্না করব। বাড়ির বাকি লোকেরা তো জানেই না মাংসের স্বাদ কেমন। এরা তো শুধুমাত্র ঘাস পাতা বানাতে আর খেতে পারে। যেসব লোকেরা মাসে একবার মাংস এনে খায় তারাই ওই রকম ভাবে লোক দেখায় যেন বিরাট কিছু একটা করে ফেলেছে। আমি তো আমার বরকে রোজ মাংস রান্না করে দেব। রাতে সবাই খেতে বসে। দুই বউ যে যার বরের জন্য বাটার চিকেন আর মটর পনির বানিয়েছিল। আরে বাহ, তুমি তো দারুণ রান্না করেছো। এই দুটো রান্নাই আমার খুব পছন্দের। হ্যাঁ হ্যাঁ, এখন থেকে তোমাকে আমি এই রকমই খাবার রোজ দেব। এখন তোমার বউ এসে গেছে না। এ আর এমন কি কথা, আমিও আমার বরকে প্রত্যেক দিন নতুন নতুন আর দামি দামি খাবার খাওয়াবো। অফিস থেকে বাড়ি ফিরে দুজনেই মাকে টাকা দিয়ে দেয়। সবিতা টাকাটা তুলতে যাবে এমন সময় দুই বউ এসে যে যার বরের টাকাগুলো নিয়ে নেয়। এটা তুমি কি করছো নন্দিনী? সংসার আমি চালাবো, তাহলে তোমার টাকার ওপর এখন অধিকারটাও শুধুমাত্র আমার। তুমি চিন্তা করো না, আমি আমাদের দুজনের জন্য আর মা বাবার জন্যও ভালো ভালো রান্না করব। এরপর দুজন পরের দিন অনেক কিছু ভালো ভালো রান্না করে। সপ্তাহে প্রায় প্রত্যেক দিনই মাংস রান্না করা হচ্ছিল। মাংস খেতে খেতে পরিবারের সব লোকেদের মুখে চড়া পড়ে গেছিল, কিন্তু সবাই চুপ করেই ছিল। একদিন রাতে সবাই হলে বসে টিভি দেখছিল। তখনই রিতেশের একটা ফোন আসে। হ্যালো বাবা রিতেশ, কেমন আছো তুমি? মা, কি বলছেন? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন বলুন। রিতেশ খানিকক্ষণ কথা বলার পর নন্দিনীকে ডাকে। নন্দিনী, মা ফোন করেছেন, তাড়াতাড়ি এসো। নন্দিনী এসে ওর মায়ের সাথে কথা বলে। নন্দিনীর মা বলে, তোকে খুব দেখতে ইচ্ছে করছে রে, আমরা তোর সাথে দেখা করতে আসছি। সত্যি বলছো মা? আমিও তোমাদেরকে খুব মিস করছিলাম, তাড়াতাড়ি এসো তোমরা। মা বাবার আসার খবর পেয়ে নন্দিনী খুব খুশি ছিল। যাই, আগে রান্নাটা করে নি, তারপর ক্ষীর বানাবো।
নন্দিনী প্রথমে বাটার চিকেন বানায় আর তারপর ক্ষীর বানায়। নন্দিনী অনেকক্ষণ পরিশ্রম করার পর খাবার তৈরি হয়ে যায়। রান্না তো প্রায় হয়েই গেছে, এবার আমি স্নান করে পরিষ্কার হয়ে নিই। নন্দিনী স্নান করতে চলে যায় আর তখনই মাধুরী রান্নাঘরে আসে। তাহলে ক্ষীর বানিয়েছে ও, আমি ওর এই ক্ষীরকে আরও সুস্বাদু বানিয়ে দেবো। নুনের ক্ষীরের স্বাদ তুমি জীবনেও ভুলবে না রিতেশ। এটা বলে মাধুরী ক্ষীরের জায়গায় নুন ঢেলে দেয়, তারপর ওখান থেকে চলে যায়। সন্ধেবেলা ঘরের কলিং বেলটা বাজে। মনে হচ্ছে মা বাবা চলে এসেছে। রিতেশ আর নন্দিনী ওর মা বাবাকে দরজা খুলে দেওয়ার জন্য আসে, কিন্তু দরজা খুলে দেখে সেখানে মাধুরীর মা বাবা দাঁড়িয়ে আছে। আরে রিতেশ, আজ তুমি দরজা খুলছো, মাধুরী মা কোথায় গেল? মাধুরী ঘর থেকে ওনাদের কাছে আসে। সরি মা, আজকে নন্দিনীর মা বাবার আসার কথা ছিল। আমি ভেবেছিলাম হয়তো ওনারাই এসেছে, তাই দরজা খুলতে আসিনি। মাধুরী ওর মা বাবাকে হলে বসায়। মাধুরী রান্নাঘরে যায়, তারপর সবিতাও নন্দিনীর সাথে ওখানে গিয়ে পৌঁছায়। কি হয়েছে বড় বৌমা, তোমাকে এরকম চিন্তিত দেখাচ্ছে কেন? মা বাবা হঠাৎ করে চলে এসেছে, আমি তো এখনো কিছু রান্নাই করিনি, কি করব কিচ্ছু বুঝতে পারছি না। তো কি হয়েছে? ছোট বৌমা তো ক্ষীর রান্না করেছে, তুমি ওনাদেরকে এখান থেকেই খাবার দিয়ে দাও। নন্দিনী, তোমার কোনো সমস্যা নেই তো? না মা, আপনি যখন বলছেন তখন আমার কোনো সমস্যা নেই। হে ভগবান, আমি তো নিজের হাতেই ক্ষীরের মধ্যে নুন মিশিয়ে দিয়েছি, এখন যদি এটা মা বাবা খায় তাহলে কি হবে? ছোট বৌমা, তুমি এক কাজ করো, তুমি ওনাদের জন্য ক্ষীর নিয়ে যাও। বড় বৌমা মনে হচ্ছে তোমার থেকে সাহায্য নিতে চাইছে না। ঠিক আছে মা। নন্দিনী দুটো বাটিতে ক্ষীর নিয়ে মাধুরীর মা বাবাকে খেতে দিয়ে দেয়। মা বাবা, এই ক্ষীরের গন্ধটা এত সুন্দর, এটা আমারই খেতে ইচ্ছে করছে। আমি তোমাদেরকে এটা খেতে দেব না। এসব তুমি কি বলছো বড় বৌমা? তা সত্ত্বেও মাধুরী থামে না, বাটি তুলে নিয়ে ক্ষীর খেতে শুরু করে। ইস, কি বিচ্ছিরি খেতে, কিন্তু আমাকে তো এটা আজকে খেতেই হবে। মাধুরী নিজেকে দোষ দিতে দিতে সব ক্ষীরগুলো খেয়ে নেয়। তারপর ও নিজের মুখে হাত রেখে বাথরুমের দিকে চলে যায় আর ওখানে গিয়ে বমি করে দেয়। বাথরুমের দিকে কেন গেল? কি হয়েছে বড় বৌমার? এরকম অদ্ভুত ব্যবহার করেনি। ও বাথরুম থেকে ফিরে এলে সবিতা ওকে প্রশ্ন করে, কি হয়েছে তোমার বড় বৌমা? আমার একটু বমি হলো, মাথাটাও খুব ঘুরছে। ও মা, তার মানে তো নিশ্চয়ই কোনো সুখবর আছে। না না মা। পরিবারের সব সদস্যের মুখে হাসি ফুটে ওঠে। মনীষ মাধুরীকে জড়িয়ে ধরে বলে, তুমি আজকে আমাকে একটা বড় সারপ্রাইজ দিয়েছো। আই লাভ ইউ। হয় আমার পোড়া কপাল, এখন এই বোকাগুলোকে কি করে বোঝাবো যে নুনে পোড়া ক্ষীর খেয়ে আমার বমি হয়েছে, প্রেগনেন্সির জন্য হয়নি। মনীষ আর মাধুরীকে ছাড়া সবাই একসাথে খাবার খেয়ে নেয়। দুই বউয়ের ভালো মন্দ রান্না করা প্রত্যেক দিনের রুটিন হয়ে গিয়েছিল। এইভাবে 15 দিন কেটে যায় আর দুজনের কাছে সব টাকা শেষ হয়ে যায়। আমার কাছে তো মাত্র 50 টাকা পড়ে রয়েছে, এখনো তো অর্ধেক মাস পড়ে রয়েছে, সংসার খরচ কি করে চালাবো? এই দিকে মাধুরীরও একই অবস্থা ছিল, মাত্র 100 টাকা পড়ে রয়েছে, এখন সংসার কি করে চালাবো? ওরা দুজন সবিতার কাছে যায় আর ওকে গিয়ে সব বলে। তোমরা দুজনে প্রত্যেক দিন ভালো মন্দ রান্না করে সব টাকা শেষ করে দিয়েছো। যে টাকা দিয়ে আমি 1 মাস সংসার চালাতাম। আমি তো 15 দিন মনীষের টাকায় সংসার চালাতাম আর 15 দিন রিতেশের টাকায়, কিন্তু তোমরা দুজনে সব টাকাই শেষ করে দিয়েছো। এখন আমাকে কেন বলছো? তোমাদেরই তো ইচ্ছে ছিল সংসার ভাগ করার, এখন তোমাদের মতো করেই চালাও সংসার। মা, সব দোষ আমার, ও তো সবে নতুন বিয়ে করে এসেছিল, বড় বউ হওয়ার দায়িত্ব আমি পালন করতে পারিনি, আমাকে বুঝে শুনে পদক্ষেপ নিতে হতো। না দিদি, দোষ তোমার একার না, আমারও তো দোষ আছে। আমি নতুন বউ হওয়া সত্ত্বেও অনেক কথা তোমাকে বলেছি আর অনেক ভুল করেছি। এরপর দুজনের মধ্যে মিলমিশ হতে দেখে বাড়ির সবাই খুব খুশি হয়ে যায়। যাক, যা হয়েছে ভালোই হয়েছে, তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো। বাকি 15 দিনের খরচা না হয় মনীষ আর রিতেশ দুজনে ওদের সেভিংসের টাকা থেকেই দিয়ে দেবে, কিন্তু সামনের মাসে এইরকম ভুল যেন আর না হয়। মা, আমার আর টাকার দরকার নেই, এই সংসার আপনিই চালাবেন, আর আজ থেকে আমরা রান্নাঘর আবার এক করে নেব, আর আমরা কখনো ঝগড়া করব না।
এটা শুনে সবিতা খুব খুশি হয়। দুই বউ মিলে রান্নাঘরের ভাগাভাগি বন্ধ করে দেয় আর মিলেমিশে খুব যত্ন করে ঘরের সব কাজ আর রান্না বান্না করতে থাকে। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করবেন।